আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো পার্ট 1-এ আমরা যাই। পার্ট 1-এ প্রথম প্রশ্নটি আছে, অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়, দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়। সমজাতীয় রাশির তুলনা বোঝায়। দেখো সমজাতীয় রাশি কাকে বলে, মনে করো টাকা পয়সা, এরা কিন্তু সমজাতীয় রাশি। যদি মিটার বলো, টাকার মিটার অর্থাৎ টাকা মিটার, এরা কিন্তু সমজাতীয় রাশি নয়। যদি বলো টাকার সাথে কিলোগ্রাম, এরাও কিন্তু সমজাতীয় রাশি নয়। টাকা পয়সাকে টাকায় কনভার্ট করা যায়, টাকাকে পয়সায় কনভার্ট করা যায়, অর্থাৎ টাকা পয়সা কি হবে, সমজাতীয় রাশি। ওকে, সেই জন্য অনুপাত দুটি রাশির মধ্যে তুলনা যখন করব তখন সমজাতীয় রাশি তুলনা করতে হবে। তারপরে প্রশ্নটি দেখো, অনুপাতের কোনো ড্যাশ নেই, অর্থাৎ অনুপাতের কোনো একক নেই। অনুপাতে কোনো একক নেই কেন? দুটো এককই কি পরস্পর কি হয়, কেটে যায়, সেই জন্য কিন্তু একক থাকে না বা উঠে যায়, সেই জন্য একক থাকে না। তারপরে প্রশ্নটি দেখো, a টু দি পাওয়ার b, এতে নিধান কি? নিধান, তার নিধান কোনটা বলা হবে? যার উপরে দাঁড়িয়ে আছে সেটাকে নিধান বলা হবে, অর্থাৎ এ। ইংরেজিতে আমরা কি বলবো? এ কে বেস বলি, BASE বেস বলি। আর যে খুব সহজে যদি বুঝতে পারো তাহলে ভিত বলা হয়। আর এই যে বিটাকে আমরা ঘাত বলবো অথবা পাওয়ার বলবো। আমার এখানে প্রশ্ন বলেছে যে a টু দি পাওয়ার b তে নিধান কি? হচ্ছে a। পরে অঙ্কটি দেখো, যদি a/b = 2:3, b/c = 2:3 হয়, তবে a/b/c কত? একটু মনে প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে দুটো বি আছে, এখানে কিন্তু একটা বি, তা দুটো বি কে তোমার একটা বিতে আনতে হবে। চলো, a/b = 2/3 লিখতে পারলাম। এখানে দেখো b/c = 2/3। বলো এর বি কত? 2, এর বি কত? 3। তাহলে আমরা কি করব? এই বিটা এখানে গুণ করব আর এর বির মানটা এখানে গুণ করব। খুব সহজ ব্যাপার। দেখো এর বি কত? 3 আছে, তাহলে এখানে 3 নিয়ে চলো, প্রত্যেকে নিয়ে চলো। এখানে কত? এর বি 2 আছে, এখানে 2, এখানে 2। তাহলে দেখো 4/6, এটা কত? 6/9। এবার দেখো একটা বি হলো, অর্থাৎ বি এর মান কিন্তু একই থাকবে। তাহলে a/b/c = কত লিখতে পারবো? 4। এখান থেকে বি কত? 6, এখান থেকে বি কত? 6, আর এখানে সি কত? 9। তাহলে উত্তর হবে a/b/c = 4:6:9। মনে রাখার কৌশলটি হলো দুটো বির মান সমান করবে, অর্থাৎ এর ঘাড়ে ওখানে গুণ করবে, ওরটা এখানে গুণ করবে, তাহলে দেখবে দুটো বি মানই সমান হবে। নেক্সট পরের অঙ্কটিতে যাব আমি। নাম্বার 5 দেখো, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার মোট অর্ধেক পায়। কে কত টাকা পায়? খুব সহজভাবে একটু ধরে নাও। মনে করি তাহলে আমরা 5-এর উত্তরটা আমি এখানে করব সমাধান। তাহলে মনে করি প্রথম বন্ধু পায় 1 টাকা। কত টাকা? 1 টাকা। এর দ্বিগুণ বলো, দ্বিতীয় বন্ধু পাবে এর দ্বিগুণ, অর্থাৎ 1 × 2 = 2 টাকা, 2 রুপিস, অর্থাৎ 2 টাকা। এবার দেখো তৃতীয় বন্ধু কি পাবে বলো? তৃতীয় বন্ধু পাবে এদের দুজনের অর্ধেক, অর্থাৎ 1 টাকা পেলো আর 2 টাকা পেলো, এর অর্ধেক কত? তাহলে 3/2 টাকা, 3/2 টাকা। ওকে, এরপরে আমি যাব। তাহলে দেখো এখানে প্রথম বন্ধুর প্রাপ্য অর্থ, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা, অর্থাৎ এইগুলো আমরা ইস্টুতে পাবো। কি করে ইস্টুতে পাবো? প্রথম বন্ধু 1 টাকা ইস্টু দ্বিতীয় বন্ধু 2 টাকা আর তৃতীয় বন্ধু 3/2 টাকা। এইটাকে যদি আমরা ইস্টু করি তাহলে আমরা এখানে ভগ্নাংশ রাখা যাবে না, 2 দিয়ে এখানে গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে গুণ যদি করি 2, এখানে 4, এখানে 3। এরপরে দেখো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাড় কিভাবে করে? 2 এই যে 2 + 4 + 3, অর্থাৎ কত হবে? 9। প্রত্যেকটা অঙ্ক দেখো, দ্বিতীয় বন্ধু কত? 4/9, আর তৃতীয় বন্ধুর কত?
3/9। চলো এবার ফাইনালি উত্তর হয়ে যাক। প্রথম বন্ধু পাবে 9,000 টাকা এর 2/9 অংশ, অর্থাৎ 9,000 ইন্টু 2/9, ক্যালকুলেশন করলে 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 9,000 টাকা এর এই আনুপাতিক ভাগের কত 4/9, অর্থাৎ 4/9, কাটাকাটি করলাম 4,000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 9,000 টাকা ইন্টু 3/9, কাটাকাটি করলাম 3,000 টাকা। তাহলে আমার মোট অর্থ যে 9,000 টাকা ছিল, তার প্রথম বন্ধু 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু 4,000 টাকা, আর তৃতীয় বন্ধু হচ্ছে 3,000 টাকা। দেখো খুব সহজ, দেখো প্রথমেই শর্ত বলা ছিল প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু দ্বিগুণ পাবে। প্রথম বন্ধু 2,000 টাকা, তার দ্বিগুণ কত 4,000 টাকা। আর প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু যা টাকা পাবে তৃতীয় বন্ধু তার অর্ধেক পাবে। দেখো 2,000 আর 6,000, 2,000 আর 4,000, 6,000 টাকা, তার অর্ধেক কত 3,000 টাকা। উত্তরে কত হচ্ছে, তৃতীয় বন্ধু 3,000 টাকা পেয়েছে। এইভাবে কিন্তু উত্তরটা মিলিয়ে রাখা যায় বা বুঝতে পারবে। ওকে, আমি পার্ট 1 সম্পূর্ণভাবে শেষ করলাম। এবার আমি পার্ট 2-তে যাব। পার্ট 2 প্রথম অঙ্কটি খুব ভালো, দেখো বলা আছে কোনো অনুপাতে পূর্বপদ লেস দেন উত্তরপদ, অনুপাতটি কি হবে। 4টে অপশন আছে। তো দেখো একটা অনুপাত লিখি, তোমরা বলবে আমাকে, অনুপাত লেখার সঙ্গে সঙ্গে বলবে। ধরো 3:5 লিখছি। এটা কি, এইটাকে আমার কি বলা হয়, পূর্বপদ বলা হয়, আর এইটাকে বলা হয় উত্তরপদ। ঠিক এখানে তাই আছে, পূর্বপদ 3 আর উত্তরপদ কি বড় 5। তাই এই অনুপাতটাকে কি বলা হবে, দেখো এই অনুপাতটাকে সাধারণত করলে কি হবে 3/5, অর্থাৎ 3 অনুপাতটাকে আমরা কি বলা হবে, লঘু অনুপাত। আমরা কি বলবো, আমরা এটাকে লঘু অনুপাত, লঘু অনুপাত। তাহলে অপশন বি থাকবে। উত্তর কি হচ্ছে, দেখো অপশন বি তে লঘু অনুপাত আছে। পরের অঙ্কটি দেখো, একটা শূন্যস্থান করতে বলেছে x ইন্টু ওয়াই। তাহলে দেখো x ইন্টু, আমি কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তা সর্বদাই কি বলা হয়, 0 থাকলে হচ্ছে 1। তাহলে ওয়াই এর মাথায় 0 আছে 1, আর কোনো কিছুর মাথায় যদি -1 থাকে, সেটা ইনভার্স ফাংশন তোমার বড় হলে শিখবে একটু, সেটা কি 1/z লেখা যায়, 1/z। তাহলে অ্যাকচুয়ালি এটাকে একটু সাজিয়ে যদি লিখি আমরা x/z, তাহলে এই যে x ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু জেড টু দি পাওয়ার -1 গুণ করলে হচ্ছে x/z হবে। পরের অঙ্কটি খুব সুন্দর, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে। দেখো 2:5 আর 6:10, কোনটি বেশি মিষ্টি। তো যদি বলি স্যার না খেয়ে দেখে কীভাবে বলবো কোনটি মিষ্টি, কিন্তু অঙ্কের ক্যালকুলেশন করেও বলে দিতে পারবো যে কোনটি মিষ্টি বেশি হবে। বোঝা গেল, সবসময় খেতে হয় না শরবত। চলো আমি প্রথমটি লিখি। প্রথমটির তে সিরাপ, সিরাপ আছে। প্রথমটিতে সিরাপ আছে কত, দেখো 2/2 + 7, মানে এটা আনুপাতিক হার বার করলাম, তাহলে 2/7 অংশ। প্রথম যে পাত্রে সিরাপ থাকে সেটা 2/7। দ্বিতীয় পাত্রটা দেখো সিরাপ আছে, তাহলে কত, প্রথমে সিরাপ, তাহলে 6/6 + 10, তাহলে 6/16। এটা কাটাকাটি করো, 3/8 অংশ, 8 অংশ। কিন্তু এখনই বলতে পারছি না, মনে করো এই একটা পাত্র আর এই একটা পাত্র, এই পাত্র। এবার দেখো এর অংশ আছে, আমরা এখানে যা আছে শরবত, তার ভিতরে 2/7 অংশ আছে সিরাপ, আর এখানে যা শরবত আছে তার 3/8 অংশ আছে আমার সিরাপ। এখানে কত 2/7 অংশ। এর একটা কৌশল আছে, দেখো এখানে 7, এখানে 8, তো এই 8কে এখানে গুণ করো। দেখো 2 × 8 আর 7 × 8, তাহলে 16/56 হলো। আর এখানেও আমি 7 দিয়ে গুণ করো, 3 × 7 আর 8 × 7, তাহলে 21/56। দেখো প্রত্যেকেরই নিচেটা কিন্তু দেখো কি সমান, এখানেও 56, এটা 56। তাহলে তোমরা সহজেই বলতে পারবে যে কোনটা সিরাপ বেশি। 21 তো বেশি হবে, অর্থাৎ এই যে এটা কিন্তু বেশি। কোনটা বেশি, 21/56। এই যে পরের যে পাত্র আছে এর ভিতরে যে সিরাপটা আছে সেটা কিন্তু একটু বেশি, কেন সেটা 56 অংশের ভিতরে 21 ভাগ হচ্ছে সিরাপ আছে, তার মানে বেশি থাকবে। আর এখানে কত 56 ভাগের ভিতরে
16 ভাগ, আর 56 ভাগের ভিতরে 16 ভাগ সিরাপ আছে, তাহলে এটা 16 ভাগ আর 21 ভাগ, তাহলে 21 ভাগ তো বেশি মিষ্টি হবেই, তাই না? মনে করো 21 চামচ কোথাও আছে, আর ওটা মনে করো 16 চামচ, 16 চামচে বেশি মিষ্টি মনে হবে না 21 চামচে বেশি মিষ্টি মনে হবে? 21 চামচে বেশি মিষ্টি মনে হবে, তাই না? তাহলে আমরা সহজেই বলতে পারবো যে দ্বিতীয় পাত্রটি দ্বিতীয়টি বেশি মিষ্টি। ওকে, তাহলে কিন্তু আমি শরবত খাইনি, তবুও শরবতে বলতে পারলাম যে কোন শরবতটিতে বেশি মিষ্টি। তোমরাও চেষ্টা করবে, দেখে বলতে পারবে। চলো নেক্সট অঙ্কতে যাব। তারপর অঙ্কটি একটা গুণ আছে, এটা গুণ করো। দেখো গুণ করতে গেলে আমি প্রথমে 3 আর 6 অর্থাৎ 3 6 তে কাটলাম 2 হলো। এবার দেখো এক্স স্কোয়ার একটা, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, তাহলে এক্স কিউব, আর এখানে একটা এক্স, অর্থাৎ কি হবে এখানে 2, এখানে 1, এখানে 1। গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে আমি যদি এবার করি, সংখ্যাগুলো গুণ করে নাও। এখানে দেখো কত আছে, 4 আর 2 8, আর কোথাও নেই। নিচে দেখো 3 কোথাও নেই, 3। এবার তারপর এক্স এর জায়গায় চলে যাও, এক্স টু দি পাওয়ার 4। ওয়াই দেখো এখানে একটা ওয়াই টু দি পাওয়ার 1, ওয়াই টু দি পাওয়ার মনে করো 1, ওয়াই টু দি পাওয়ার 2, আর ওয়াই টু দি পাওয়ার 1। তাহলে এই যে 1 প্লাস 2 প্লাস 1, গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে? 4। আবার জেড দেখো, জেড এখানে 1, এখানে 1, তাহলে 1 প্লাস 1 2, অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ করলাম। আবার এখানে 2, তাহলে 2 প্লাস 2 কত হবে? 4, জেড টু দি পাওয়ার 4। এখনো কিন্তু একটা সাইনের ব্যাপার আছে। এখানে এগুলো কি ছিল? প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে উত্তর কি হবে? -8/3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমটা মনে কর এক্স স্কোয়ার ইন্টু এক্স, দেখো এর মাথায় 1, এর মাথায় 1, তিনটে এক্স আমার গুণ করতে হবে। তাহলে কি হবে? পাওয়ারগুলো যোগ করতে হবে। এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? এক্স টু দি পাওয়ার 4। প্রত্যেকটা কিন্তু এইভাবে আমি করতে পারবো। তা তোমরা রাফটাও একটু দেখে নেবে। ওকে, নেক্সট অঙ্কতে যাব। তারপর একটি অঙ্ক একটু আনকমন। দেখো একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচেই নামে, অর্থাৎ মাটির নিচে থেকে কত মিটার নামবে? 24 মিটার 8 মিনিটে। লিফটটি যদি সমবেগে চলে, অর্থাৎ গতিবেগে কোনো পরিবর্তন হয় না, হঠাৎ করে নেমে গেল, হঠাৎ করে উঠে গেল, এরকম নয়, একদম নির্দিষ্ট গতিবেগে নামবে। তাহলে নেমে চলে, তাহলে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচেই থাকবে? আমি প্রথম প্রশ্নের উত্তর দিই। দেখো 8 মিনিটে লিফটটা নামে 24 মিটার। কত মিটার? 24 মিটার। অতএব 1 মিনিটে নামে কত? এটাকে বার করে নাও। 24/8 কাটাকাটি করলে 3 মিটার। বোঝা গেল? এবার বলো আমার 6 মিনিটে বার করতে হবে। তাহলে 6 মিনিটে লিফটটা নামে 6 ইন্টু 3, 1 মিনিটে যদি 3, আর 6 মিনিটে কত হবে? 6, মানে 18 মিটার। কত মিটার? 18 মিটার। তাহলে প্রথম উত্তর কমপ্লিট করলাম, 80 মিটার। চলো পরেরটা বলে যে দেখো ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচেই নামতে শুরু করে, তবে 70 মিনিটে ভূমির কত নিচেই নামবে? চলো একটু আঁকি। এটা মনে করো ভূমি আছে, এবার এখান থেকে ওই লিফটটা 10 মিটার উপরেতে আছে, এরকম 10 মিটার উপরে আছে। এবার এখান থেকে নামতে শুরু করলো, এখান থেকে লিফটটা, এই বড় লিফটটা, এটা মনে করো লিফটটাকে নামছে, এই লিফটটা নামছে, ধরো এটা নামতে শুরু করলো, এই লিফটটা নেমে আমার 70 মিনিটে কত দূরে নামবে? কত মিনিট 70 মিনিটে কতটা নিচেই নামবে এই মাটি থেকে? এটা মনে করো মাটির উপরে, এটা মাটির নিচেই, এটা মাটির নিচেই। তাহলে এই হচ্ছে ঘটনা। 10 মিটার উপর থেকে নামতে শুরু করবে লিফটটা, 10 মিটার উঁচু থেকে নিচে নামতে শুরু করবে। চলো 70 মিনিটে, তাহলে 70 মিনিটে
মিনিটে লিফটটা নামে দেখো 1 মিনিটে কত নামে বলেছিলাম 70 ইন্টু 3। 1 মিনিটে কত 3 মিটার, তাহলে 70 মিনিটে কত হবে 70 ইন্টু 3 হবে কত 210 মিটার। কত মিটার হবে 210 মিটার। প্রশ্ন বলেছে যে মাটির নিচে কতটা যাবে, উপরে তো ভদ্রলোক কত আছে, উপরে 10 মিটার তো উপরে উঠে আছে, তাহলে আমরা 10 বিয়োগ করব, অর্থাৎ মাটির নিচে যাবে, মাটির নিচে যাবে 210 মাইনাস 10, মানে উপরেরটা মাইনাস করব, অর্থাৎ 200 মিটার। কত মিটার যাবে 200 মিটার। ওই যে উপরে 10 মিটার আছে ওটা কিন্তু শুধু মাইনাস করলাম, আর এটা 1 মিনিটে বার করে নেবে। দেখো 1 মিনিটে যায় কত, লিফটটি 3 মিটার নামে, কিন্তু বেগ কি থাকবে সমবেগ, কখনো বেগের পরিবর্তন হবে না। নেক্সট পরেরটায়, এবার আমি পার্ট 3-তে যাবো। পার্ট 3-তে বর্গমূলের অঙ্কগুলো দেখে নাও একটু, বর্গমূল কিভাবে করি আমরা। দেখো 0.081 কি একটি পূর্ণবর্গ? তা তোমাকে প্রথম ভাবতে হবে স্যার পূর্ণবর্গ মানে কি। যেমন কি দেখো 16, এটাকে পূর্ণবর্গ বলা হবে, কারণ 16-র বর্গমূল করলে 4 আসে। 4 কি 4 একটা বর্গমূল, কারণ 4-এর বর্গমূল করলে কত 2 আসে। তাহলে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা, ওইরকম পূর্ণবর্গ সংখ্যা যেটা বর্গমূল করলে আসবে। যদি বর্গমূল করা যায় তবেই পূর্ণবর্গ সংখ্যা, না হলে নয়। সেইটাই যুক্তিতে বলেছে। আমি প্রথমে দেখো 81/1000, 81কে আমি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4টে 3 গুণ করলে 81 হয়, আর 3টে 10 গুণ করলে 1000 হয়। দেখো এক জোড়া থেকে, এখান থেকে এক জোড়া থেকে কি বার করতে হয় একটা, এই জোড়া থেকে একটা বেরোলো, এই জোড়া থেকে বেরোলো, কিন্তু এখানে একটা জোড়ার অভাব আছে, আর একটা 10 থাকলেই তবেই এই সংখ্যাটি কি হতো পূর্ণবর্গ, হলো না। তাহলে 3 ইন্টু 3/10 ইন্টু √10 এটা পূর্ণবর্গ নয়, অতএব 0.081 পূর্ণবর্গ সংখ্যা হবে না। নেক্সট পরেরটা বলেছে 4.41 এর বর্গমূল কত। খুব সহজে দেখাচ্ছি, দেখো 4.41, পয়েন্টটাকে তুলে দাও, নিচে কত হচ্ছে 100, তাহলে 100কে কি লেখা যায় 10 ইন্টু 10, দুটো জোড়া থেকে একটা বার করতে হবে, দুটো জোড়া থেকে একটা বার করলাম 10। এবার দেখো এইটাকে একটু খুব কুইক, তোমাদের একটা আমি গুণের ভিডিও দিয়েছিলাম, দেখবে দুটি গুণ কি করে সহজে করা যায়। দেখো 21 ইন্টু 21 কত হবে 441, বা এটা করে নিতে পারো, এই যে 41 এটা 21 দিয়ে করলে 21 হবে, তাহলে দুটো 21 থেকে একটা 21 বেরোবে, তাহলে 21/10 একটা দশমিক উপরের দিকে চলে যায়, 10টা যখন অমিট করা হয়, তাহলে 2.1 এটাই উত্তর হবে। নেক্সট পরেরটাই, পরের অঙ্কটা একটা বর্গমূলের মান নির্ণয়। দেখো এই যে 1.21, 6.64, 2.89 এই যে বর্গমূলগুলো আছে তার একটা মান নির্ণয় করতে হবে। খুব সহজভাবে করলাম। দেখো 121/100, 64/100, 289/100। এবার দেখো 121কে কি করা যায় 11 ইন্টু 11, 64কে কি করা যায় 8 ইন্টু 8, আর 289কে কি করা যায় 17 ইন্টু 17। এটা কিন্তু তোমরা পারবেই। তাহলে দেখো প্রত্যেক এক জোড়া থেকে একটা বেরোবে 11/10, 8/10, 17/10, প্রত্যেকের নিচে কি 10, তাহলে 10 লসাগু, তাহলে কি হবে 11 প্লাস 8 মাইনাস 17, 11 8 প্রথমে যোগ করো 19, আর মাইনাস কত 17 2, তাহলে 2/10। এটা কিন্তু দশমিকই হেরফের, এক ঘর আছে, একটা শূন্য মানে এক ঘর, তাহলে এক ঘর আগে চলে আসবে, তাহলে 0.2 এটাই উত্তর হবে। নেক্সট চলো পরেরটায়। তারপরে অঙ্কটি আছে দেখো নাম্বার 4, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক পর্যন্ত নির্ণয় করো। একটু জটিল। দেখো আমি প্রদত্ত অনুযায়ী কি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে √/0.004। এটা কেন লিখলাম, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে 0.004 মিটার, অর্থাৎ বাহু স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বাহুটা হোল স্কোয়ার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে √/, যে ক্ষেত্রফল থাকবে তাকে, তাহলে যা ক্ষেত্রফল কত এটা। এবার এইটাকে বর্গমূল করতে হবে 3 দশমিক পর্যন্ত। দেখো দশমিকে বর্গ বলি, এখানে দেখো আমার এটা আছে, তাহলে এটা করলাম। এরপর দশমিক যেহেতু 3 সংখ্যা দিতে হবে, 3টে শূন্য নিলাম এখান থেকে, একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, একটা জোড়া। এবার দেখো এখানে পয়েন্ট নিয়েছি,
পয়েন্টের জন্য পয়েন্ট, তারপর একটা শূন্য, শূন্যর জন্য একটা শূন্য নিলাম। তাহলে এখানে কি হয়ে গেল, এইটা কমপ্লিট হয়ে গেল, এই জোড়াটা কমপ্লিট হয়ে গেল। পরে জোড়াটা নেমে গেল 4 0। এবার দেখো 4 0 6 নিলাম, কত নিলাম 6 6, তাহলে 6 6 কত 36, তাহলে কত 4। এবার দেখো 4 6 এর ডবল কত 12, 6 এর ডবল কত নিয়েছি 12। আর এখানে দেখো আর একটা সংখ্যা নিলে এর ভিতর থাকবে, সেটা 3 নিলাম, তো 3। এবার 3 দিয়ে এটাকে গুণ করবো, 3 ইন্টু 3 কত, 3 থেকে 9, 3 বারং 36, 3 বারং 36 31। আরও করা যেত কিন্তু করবো না, যে 3 দশমিক পর্যন্ত বলেছে। তাহলে এই বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 0.063 মিটার। ওকে, আর ক্ষেত্রফল বইয়ে বলা আছে 0.004 মিটার। হলো। নেক্সট নাম্বার 5টা দেখো, রবি ও অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাদের বন্ধু অসীম একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো, ওই বর্গক্ষেত্র এবং রবির আকার বর্গক্ষেত্র সমান। রবি প্রথমে এঁকেছিল, তার কত 1.8, আর অসীম যেটা এঁকেছে তার দুটো ক্ষেত্রফল সমান, কার সমান হবে সেটা বলছে ওই সমষ্টির সমান অনিলের আকার ক্ষেত্রফলের সমান। চলো তাহলে আমরা প্রথমেই মনে করি অসীম যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিল তার বাহুর দৈর্ঘ্য ইয়ে ধরলাম, তাহলে তার ক্ষেত্রফল কি হবে স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার রবি যা এঁকেছে তার ক্ষেত্রফল কত 1.8 স্কোয়ার 3.24 বর্গ সেন্টিমিটার। অনিল যা এঁকেছে তার ক্ষেত্রফল কত 3 স্কোয়ার 9 বর্গ সেন্টিমিটার। এবার প্রদত্ত হচ্ছে, দেখো এটা হচ্ছে রবি আঁকা, তার ক্ষেত্রফল, এটা অসীমের ক্ষেত্রফল। এই দুটো সমষ্টি কার সাথে সমান হবে, অনিলের সাথে সমান হবে। তাই লিখলাম আমরা, এখান থেকে ক্যালকুলেশন করলাম, খুব সহজভাবে ক্যালকুলেশন করা আছে। এ দেখো 5.56, এটাকে আমি এখানে দেখিয়ে দিয়েছি, 24 ইন্টু 24 গুণ করলে কত হয় 576 হয়। এখানে পয়েন্ট থাকবে, তো পয়েন্ট পয়েন্ট যদি আমরা রাখি, তাহলে এখানে পয়েন্ট পয়েন্ট যদি রাখো দুটো পর পয়েন্ট চলে আসবে, এক জোড়া থেকে একটা বেরিয়ে আসবে 2.4। অসীম যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিল তার বাড়তি বাহুর দৈর্ঘ্য হবে 2.4। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। রবি যে অঙ্কন করেছিল তার ক্ষেত্রফল, মানে অঙ্কটার উদ্দেশ্য হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা, অর্থাৎ বাহু দেওয়া থাকলে তার হোল স্কোয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তা রবির ক্ষেত্রফল আর অসীমের ক্ষেত্রফল এর সমষ্টি ইকুয়াল টু অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এইভাবে অঙ্কটি করলাম, দেখে নেবে। অধ্যায় 15 সময় ও দূরত্ব, এটা একটু ভালো করে বুঝে নাও। আমি বোর্ডে কম লিখছি কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দ্রুত অতিক্রম করে সেইটা ওই বস্তুর কি বলা হবে সেটা দেখো। একক সময়ে যে নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটা ওই বস্তুর কি বলা হবে, ওই বস্তুর কি বলা হবে গতিবেগ। মানে যতটা যাবে, যত জোরে যাবে তত জায়গা পরিবর্তন করতে পারবে, সেটাকে কি বলা হবে গতিবেগ। তারপরে দেখো গতিবেগ স্থির থাকবে, গতিবেগ একদম স্থির থাকবে হলে সময় ও দূরত্ব ড্যাশ থাকবে। সময় যত দেখবে, আমি যাত্রা শুরু করলে যত বেশি সময় নেবে তত বেশি দূরত্ব যাবে। মানে যত 10 ঘন্টা দিলে 10 ঘন্টা বেশি যাবে, 20 ঘন্টা নিলে আরও বেশি যাবে, 30 ঘন্টায় আরও বেশি দূরত্ব জায়গা যাবে। অর্থাৎ যত বেশি সময় নেবে তত বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে বেশি হলে বেশি, এই যে যত বেশি এটাকে কি বলে সরল সমানুপাতি। তাহলে পরে উত্তরটা কি হবে সরল সমানুপাতি। পরে দেখো গতিবেগ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখো। গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র। গতিবেগ ইকুয়াল টু কি, আমরা অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, তাহলে আমরা সর্বদাই কি পাবো, আমরা গতিবেগ পাবো। আগের প্রথম অঙ্কটি যেটা বলা হলো। পরে দেখো সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব কি হবে, আবার ঠিক সময় দূরত্ব, যত গতিবেগ বাড়াবে তত দূরত্ব বেশি যাবে, যত গতিবেগ বাড়াবে তত এগিয়ে যাবে সামনের দিকে, আর যত গতিবেগ কম থাকবে তত তুমি পিছিয়ে পড়বে। সেটাই হচ্ছে এখানে সরল সমানুপাতি। তাহলে পরেরটা দেখো, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি দূরত্ব ফিক্সড থাকে, ধরো তোমার বাড়ি থেকে তুমি বিদ্যালয়ে আসবে, জায়গা তো এক, মানে দূরত্ব, এবার যত জোরে সাইকেল চালাবে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখো এবার দেখো তত সময় কম লাগবে। তাহলে এবার দেখো তাহলে এখানে কি হবে, দেখো সময়ের সাথে গতিবেগ, অর্থাৎ গতিবেগ যত বাড়াবে
তত সময় কম লাগবে। তাহলে একটা বেড়ে যাচ্ছে, গতিবেগ বাড়াচ্ছে এদিকে, আর মানে সময় ততটাই কম লাগছে। যতটা গতিবেগ বাড়াচ্ছ ততটাই সময় কম লাগছে। তাহলে এটাকেই বলা হবে ব্যস্ত সমানুপাত। অর্থাৎ একটা বাড়ছে একটা কমছে। এবার যদি বাড়িতে যাত্রা শুরু করেছো, বিদ্যালয়ে আসবে, একটু পরে যাচ্ছে, আস্তে আস্তে গাড়ি সাইকেল চালাবে, তাহলে অনেক সময় লাগবে। অর্থাৎ গতিবেগ কম হচ্ছে, সময় বেশি লাগছে। তাহলে এই ক্ষেত্রে ব্যস্ত অনুপাত। আমি প্রত্যেকটা দেখো এখানে লিখে দিয়েছি। প্রথম উত্তরটা গতিবেগ, তারপরে সরল সমানুপাতি, তারপর গতিবেগ ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তারপরে ডিটা হচ্ছে সরল সমানুপাতি, ইটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি। শেষে যেটা বললাম, পরেরটা চলো। এরপরে দেখো, তুমি বাসে 40 মিনিটে 80 কিলোমিটার গেলে বাসের গতিবেগ কত হিসাব হবে লেখো। তা তুমি 40 মিনিটের গতিবেগ সবসময় 1 ঘন্টাতে হিসাব করতে হয়। তাহলে 1 ঘন্টা আমরা জানি কত, 60 মিনিট। তাহলে আমরা কি করব, দেখো 40 মিনিটে বাসটি যায়, 40 মিনিটে বাসটি যায় 18 কিমি, 1 মিনিটে কত যাবে, 18/40, আর 60 মিনিটে আমরা এখানে ক্যালকুলেশন করলাম 27 কিমি। অর্থাৎ বাসের গতিবেগ ঘন্টায় 27 কিমি। তাহলে এখানে অঙ্কটি কৌশল কি, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। অর্থাৎ গতিবেগ সবসময় 60 মিনিটেই প্রকাশ করা হয়। তাহলে 60 মিনিটে বার করতে হবে অঙ্কটি, ঠিক আছে। 40 মিনিটে 18 কিমি যাবে, 1 মিনিটে কত, আর 60 মিনিটে কত যাবে, 27 কিমি। অর্থাৎ ঘন্টায় গতিবেগ হবে 27 কিমি। নেক্সট, তারপরে অঙ্কটি দেখো 3 থেকে, তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে তা তৈরাসিকের সাহায্যে করো। তৈরাসিক পদ্ধতি যাকে সমানুপাতে করা যায়, আমি একটা নিয়মে করাচ্ছি, এটাও করা যায়, তোমরা যেটা ভালো মনে করবে। ঠিক আছে, চলো দেখো, আমি গণিতের ভাষায় সমস্যাটি উল্লেখ করলাম। প্রথমে দূরত্ব নিলাম কিমিতে 10, আর সময় ঘন্টায় 1 ঘন্টা। তাহলে 25 কিমি সাইকেল চালাবে, ধরি এক্স। এবারে দূরত্ব যত বেশি হবে সময় তত বেশি লাগবে। অর্থাৎ দূরত্ব আর সময় এটা কি সম্পর্ক থাকবে, সরল সম্পর্ক থাকবে। তাহলে সরল সম্পর্ক যখনই হবে, এখানে যেটা ভগ্নাংশ আছে সেইটা সবসময় কি হবে, বেশি হবে, 1-এর বেশি হবে। কার কি হবে, 1-এর বেশি হবে। 1-এর বেশি মানে 25/10। তাহলে এই 25 বেশি হবে। কেন বেশি হবে, যত এই যে দূরত্ব যত বেশি লাগছে সময় তত বেশি লাগবে। অর্থাৎ সরল সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই আমরা এই ভগ্নাংশটা 1-এর বেশি পাবো। তোমরা সমানুপাত দিয়েও করতে পারো, সেটাও করে উত্তর করতে পারো। আমি এখানে করলাম, সময় একটু কম লাগবে সেই জন্য নির্ণীয় সময়। তাহলে দেখো এক্স ইন্টু, কত সহজ হতে পারে, এক্স এর উপরে কত আছে 1, তাহলে 1 ইন্টু ওই যে ভগ্নাংশ 1-এর বেশি যে ভগ্নাংশটি 25/10, 25/10 করলাম, অর্থাৎ 2.5 হলো। তাহলে সাইকেলে যেতে 25 কিমি যেতে 2.5 ঘন্টা সময় লাগবে 25 কিমিতে। ওকে, এইভাবে করতে পারো, সমানুপাত নিয়ম দিয়েও করতে পারো তোমরা, ঠিক আছে। ওকে, পরেরটা 4 দাগের অঙ্কটা খুব ভালো। দেখো এখানে 180 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। একটা কিমিকে মানে মিটারকে কিমিকে যদি মিটারে করো, তাহলে আমরা কি প্রথমেই ফার্স্ট জানতে হবে তোমার 1 কিমি ইকুয়াল টু কত মিটার। 1 কিমি ইকুয়াল টু কত, 1000 মিটার। ওকে, আর পরে জানতে হবে কি 1 ঘন্টা ইকুয়াল টু কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তবেই তুমি কনভার্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই দুটো জেনে নাও। তাহলে দেখো 180 কিমি, তাকে যদি 1000 দিয়ে আমি গুণ করি তাহলে মিটারে প্রকাশ হয়ে গেল। আর এখানে 1 ঘন্টা মানে পার ছিল 1 ঘন্টা, তাহলে 1 কেজি 3600 দিয়ে গুণ করি তাহলে কি ঘন্টাটা কি সেকেন্ডে প্রকাশ হয়ে গেল। আমি এখানে দুটো শূন্য কাটলাম, একটা শূন্য থেকে গেল, আর 180কে 36 দিয়ে গুণ হলো 5, তাহলে 5 × 10 = 50 মিটার। তাহলে এখানে কি মিটার করলাম, এখানে সেকেন্ড করলাম, তাই লিখলাম মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে প্রকাশ করলে হবে 50 মিটার পার সেকেন্ড। ওকে, এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটা কনভার্টই করতে পারবে। অর্থাৎ জেনে নাও 1 কিমি সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এইটা করে মিনিট থাকলে ওখানে ঘন্টায় করতে পারো, আবার মিনিট থাকলে সেকেন্ডে করতে পারো, আর কিমি থাকলে কি মিটারে করতে পারো, মিটারটাকে আবার কিমিতে করতে পারো। ওকে, শেষ অঙ্কটি দেখো ঘন্টায় 72 কিমি বেগে একটি ধাবমান ট্রেন, 110 মিটার দীর্ঘ একটি ট্রেন, 90 মিটার দীর্ঘ একটি সেতু কত সময় অতিক্রম করবে। খুব একটি ভালো অঙ্ক। দেখো এখানে এই যে 110 মিটার একটি ট্রেন, সেতুটা কত মিটার, 90 মিটার। তাহলে এইটাকে যদি অতিক্রম করতে হয় সেতুটাকে, তাহলে কিন্তু 110কেও অতিক্রম করতে হবে। এটাই কিন্তু অঙ্কের ফ্যাক্টর। তাহলে 110 আর 90,
তাহলে টোটাল অতিক্রম করতে হবে 200 মিটার। তাহলে অঙ্ক শুরু হলো 200 মিটারে, তাহলে তোমাকে 200 মিটারে কনভার্ট করতে হবে। চলো এখানে দেখো, ট্রেনটি সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, অর্থাৎ 110 প্লাস 90 200 মিটার। এবার ট্রেনটির গতিবেগ ঘন্টায় 72 কিমি, তাহলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, আর 72 কিমি সমান সমান 72,000 মিটার। এবার লিখতে শুরু করো, ট্রেনটি ওই যে 72,000 মিটারে যায় 3600 সেকেন্ড, 1 মিটারে কত যাবে 3600 বাই 72, আর 200 মিটারে কত যাবে, 200 মিটারে কাটাকাটি করলাম, দেখো 0 0 কাটলাম, এর সাথে 0 কাটলাম, আর 72 দিয়ে এটা 36 হলো, 2 থেকে 36, 36কে 60 কেটে 10, অর্থাৎ 10 সেকেন্ড। সেতুটি অতিক্রম করতে হলে 10 সেকেন্ড সময় লাগবে। ভিডিওটা একটু লেন্দি হওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে শেষ করলাম, কিন্তু লেখাগুলো পরিষ্কারভাবে আছে, তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। ওকে, তো আজ দেখো প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তাড়াহুড়োতে যদি কোনো মিস্টেক থাকে তো তোমরা আমাকে জানাবে। ওকে, এটা আমার ইচ্ছাকৃত ভুল নয়, অনেক সময় খুব কুইক করতে গিয়ে হয়তো কোথাও ভুল হতে পারে, তো জানাবে। আমি আজকে ভিডিও এখানেই রাখছি, তোমরা সব সুন্দরভাবে লিখে খাতায় রাখবে এবং বিদ্যালয়ে নিয়ে আসবে। ওকে।